নাইট্রোজেনের অক্সাইড অম্লধর্মী, সালফারের অক্সাইড অম্লধর্মী, ফসফরাসের অক্সাইড অম্লধর্মী। এর ব্যাখ্যা আমরা দেখিয়েছিলাম যে নাইট্রোজেনের অক্সাইড, মনে করো N2O5, সে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রোজেনের আরেকটা অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেও পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। সালফারের অক্সাইড সালফার ট্রাইঅক্সাইড, সেও পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এখানে হচ্ছে +4। তো এই নাইট্রাস অ্যাসিড এটা কিন্তু নাইট্রাস অক্সাইড, এটা অস্থিতিশীল, কিছুক্ষণ পরে জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সেই কারণে সালফিউরিক অ্যাসিড, সালফারের জারণ সংখ্যা +6, তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড, সালফারের অক্সি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেনের অক্সি অ্যাসিড, এই অ্যাসিড সমূহ নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ সংখ্যা +5 পড়িয়েছিলাম। তাহলে এই নাইট্রিক অ্যাসিড, যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, তার মানে জারক হবে। সালফিউরিক অ্যাসিড +6, তার মানে এও কিন্তু জারক হবে। তাহলে এখন আমরা ল্যাবরেটরিতে যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, গাঢ়ত্ব অনুসারে এই নাইট্রিক অ্যাসিড 5 ধরনের হয়। অর্থাৎ গাঢ়ত্ব অনুসারে নাইট্রিক অ্যাসিড 5 ধরনের। তাহলে আমি একটু লিখি। গাঢ় নাইট্রিক অ্যাসিড, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, লঘু নাইট্রিক অ্যাসিড, বাষ্প নাইট্রিক অ্যাসিড, আর অতি লঘু নাইট্রিক অ্যাসিড। সব ধরনের নাইট্রিক অ্যাসিডে বেঁধে গেছে। নাইমা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, একটু সালাম দিতে আসলাম। কেন নাইম ইসলাম, তুমি সালাম দিতে আসলে কেন? কারো কি বেঁধে গেছে একটু জানাও তো।
না স্যার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি 5 ধরনের নাইট্রিক অ্যাসিড লিখেছি। গাঢ়ত্ব অনুসারে আমরা যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি 5 ধরনের। গাঢ় নাইট্রিক অ্যাসিড, সেখানেও জারণ সংখ্যা কিন্তু নাইট্রোজেনের 5 পজিটিভ। মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড জারণ সংখ্যা 5 পজিটিভ। তেমনি সব ধরনের নাইট্রিক অ্যাসিড কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু সর্বোচ্চ 5 পজিটিভ। অল কোয়ালিটির নাইট্রিক অ্যাসিড কিন্তু শক্তিশালী জারক। সব ধরনের নাইট্রিক অ্যাসিডই শক্তিশালী জারক। কারা জারক? এর আগে বলেছি, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক। জারক রাসায়নিক বিক্রিয়ায় নিজে বিজারিত হয়। জারক নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। তো এই গাঢ়ত্ব অনুসারে এই যে 5 ধরনের নাইট্রিক অ্যাসিড, এদের জারণ ক্ষমতা সবার সমান না। এই গাঢ়ত্ব অনুসারে তাদের জারণ ক্ষমতা ভিন্ন। তার মানে ইলেকট্রন গ্রহণের যে ক্ষমতা সেটা কিন্তু ভিন্ন, কিন্তু সবাই ইলেকট্রন গ্রহণ করে। তো গাঢ় নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে NO2 তে পরিণত হয়। মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে NO তে পরিণত হয়। লঘু নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে N2O তে পরিণত হয়। বাষ্প নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। আর অতি লঘু নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি অনুপ স্যার, আমি এখন ক্লাসে অনলাইনে, এখন কথা বলতে পারবো না, পরে ফোন দেবো। কি সমস্যা বলেন, কি সমস্যা? তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড সেও জারক, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড সেও কিন্তু জারক। তো বিজারিত হয়ে NO তে পরিণত হয়। এটা কিন্তু তোমার জ্ঞান, তোমাকে মনে রাখতে হবে। গাঢ় নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে NO2 তে পরিণত হয়। সে কয়টি ইলেকট্রন গ্রহণ করে দেখো। এইখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা পজিটিভ 4, তাহলে 10 পজিটিভ থেকে হয়েছে 8 পজিটিভ, তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। আর এখানে দেখো নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেনের জারণ সংখ্যা 2 পজিটিভ, তাহলে দুটো নাইট্রোজেন 4 পজিটিভ। আর বিক্রিয়ার পূর্বে 10 পজিটিভ, তাহলে 10 পজিটিভ থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে 2 পজিটিভ, অর্থাৎ 4 পজিটিভ হয়েছে দুটো। তাহলে কয়টি ইলেকট্রন গ্রহণ করেছে? 10 থেকে 4, 6 ইলেকট্রন গ্রহণ। টেন পজিটিভ থেকে 2 পজিটিভ, 8টি ইলেকট্রন গ্রহণ। 10 পজিটিভ থেকে 0, 10টি ইলেকট্রন গ্রহণ। 10 পজিটিভ থেকে 6 নেগেটিভ, অর্থাৎ 16টি ইলেকট্রন গ্রহণ। তাহলে এই যে নাইট্রিক অ্যাসিড 5 ধরনের, গাঢ়ত্ব অনুসারে তাদের জারণ ক্ষমতা দেখো। গাঢ় নাইট্রিক অ্যাসিড
বিজারিত হয়ে NO2 তে উৎপন্ন হয়, Na2 তে পরিণত হয়, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড NO তে পরিণত হয়, লঘু নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অক্সাইড NO2 তে পরিণত হয়, বাষ্প নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়, আর অতি লঘু নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াতে পরিণত হয়। 10 পজিটিভ থেকে 6 নেগেটিভ হয়েছে, তাহলে 10 পজিটিভ 10 ইলেকট্রন গ্রহণ করে 0, আরো 6টি ইলেকট্রন গ্রহণ করে 6 নেগেটিভ। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি জারক ব্যাখ্যা করো, আমরা পড়বো হচ্ছে এইটা, এইটা আর এইটা, এই তিনটে। তাহলে জারকের ব্যাখ্যা কি গতদিন বলেছিলাম, যে কোনো বিজারকের সাথে বিক্রিয়া, অর্থাৎ গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি জারক, সে বিজারক যে কোনো ধাতু, ধাতু তো বিজারক, গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি জারক সে বিজারক কপারের সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয় এবং পানি আর কপার নাইট্রেট উৎপন্ন করে। গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি জারক, সে বিজারক কপারের সাথে বিক্রিয়া করে নিজে বিজারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, পানি আর কপার নাইট্রেট উৎপন্ন করে। এই বিক্রিয়াটির কৌশল দেখো, কৌশল কিভাবে বিক্রিয়াটি ঘটে। এই যে আমি ব্যালেন্স করলাম, তুমি বলবা স্যার ব্যালেন্স তো করতে পারবো না, দেখো ব্যালেন্সটা কিভাবে হয়। কৌশল, প্রথমে NO3 গাঢ় সে কিন্তু NO2 পানি আর জাইমন অক্সিজেন, দেখো এই যে জাইমন অক্সিজেন উৎপন্ন করলো, অর্থাৎ জাইমন অক্সিজেন সিস্টেমে, কৌশলটি হলো জাইমন অক্সিজেন সিস্টেমে কিন্তু এই উক্ত জাইমন অক্সিজেন বিজারক কপারকে জারিত করে এই যে কপার অক্সাইডে পরিণত করে। মূল বিক্রিয়ার ধাপ কিন্তু এই দুটোই, এই দুটোই কিন্তু মূল বিক্রিয়ার ধাপ। এরপরে যেটা হয় সেটা হলো ওই সিস্টেমে নাইট্রিক অ্যাসিড আছে, সেই নাইট্রিক অ্যাসিডের সাথে শুধুমাত্র প্রতিস্থাপন হয়, দ্বিপ্রতিস্থাপন, কোনো জারণ বিজারণ বিক্রিয়া না। পরের যেটা লিখছিস 3 নম্বরে, এটা শুধুই প্রতিস্থাপন হলো, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড নাইট্রেট আয়ন দিল, সেটা কিউপ্রিক আয়নের সাথে, তাহলে কিউপ্রিক নাইট্রেট আর পানি। তাহলে যদি আমি সার্বিক বিক্রিয়া যোগ করে দিই, তাহলে কপার অক্সাইড কেটে গেল, জাইমন অক্সিজেন কেটে গেল, তাহলে দেখো 4HNO3 যেটা আমি আগে লিখেছিলাম প্লাস কপার বিজারিত হয়ে NO2, 2 অণু পানি আর কপার নাইট্রেট। তাহলে এই বিক্রিয়া, এটা এক লাইনে সার্বিক বিক্রিয়া, আর এটা ভেঙে ভেঙে কৌশল দেখালাম। তারাই জারক যারা জাইমন অক্সিজেন
তড়িৎ ঋণাত্মক অংশ যোগান দেয় বিক্রিয়ায়, তারাই তো জারক। তো নাইট্রিক অ্যাসিড জাইমান অক্সিজেন সৃষ্টি, সেই জাইমান অক্সিজেন কপারকে জারিত করে কপার অক্সাইড নাইট্রিক অ্যাসিডের সাথে শেষের যে বিক্রিয়া, এটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন। অতি লঘুর ইলেকট্রনের ব্যাপারে আরেকটু বলবো। ও আচ্ছা, অতি লঘুর ইলেকট্রনের ব্যাপারে আরেকটু বলতে বললো। আচ্ছা আচ্ছা, দেখো HNO3 অতি লঘু। অতি লঘু হলে অ্যামোনিয়া NH4 পজিটিভ। এই অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের জারণ সংখ্যা 3 পজিটিভ। তাহলে এখানে দুটো নাইট্রোজেন 6 নেগেটিভ। 10 পজিটিভ থেকে 6 নেগেটিভ। 10 পজিটিভ থেকে 10 ইলেকট্রন গ্রহণ করে 0 থেকে আরো 6টা গ্রহণ করে কি 6 নেগেটিভ। 16টি ইলেকট্রন গ্রহণ। তাহলে এই যে নাইট্রিক অ্যাসিড একটি জারক আমি ব্যাখ্যা শিখালাম। ঠিক এই কোশ্চেনটি যদি এমন আসে, পরীক্ষাগারে NO2 কিভাবে প্রস্তুত করিবে, পরীক্ষাগারে নাইট্রোজেন ডাইঅক্সাইডের প্রস্তুতি, এটা কিন্তু সেটাই হয়ে গেল। কপার কুচির সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পরীক্ষাগারে। একইভাবে তুমি মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডটাও পড়বে, নোটে আছে। বাষ্প নাইট্রিক অ্যাসিডটাও পড়বে, বলেছি 3টে পড়বে। আমাদের এখানে প্রশ্ন আছে কিন্তু 2 এর ক। দেখাও গাঢ় নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক, এই যে হয়ে গেল। আর একের উমো হয়ে গেল। পরীক্ষাগারে NO2 প্রস্তুতি, NO2 প্রস্তুতির সমীকরণ লিখলাম। ঠিক একইভাবে দেখো, তুমি যদি বলো মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, সেটার কৌশলও দেখাই। HNO3 মধ্যম গাঢ়, এটা হবে হলো 2NO প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন। খেয়াল করো, জাইমান অক্সিজেন যে কয়টা হবে, এখানে জাইমান অক্সিজেন একটা হয়েছিল, এখানে দেখো 3 দুগুণে 6, 2 আর 1 3, তাহলে 3টা জাইমান অক্সিজেন হবে। তাহলে উক্ত 3টা জাইমান অক্সিজেন 3 মোল কপারকে জারিত করে 3 মোল কপার অক্সাইড। মূল রিঅ্যাকশন কিন্তু এইটাই। এরপরে হচ্ছে শুধু প্রতিস্থাপন। 3 মোল কপার অক্সাইড 6 মোল নাইট্রিক অ্যাসিডের সাথে এই যে কপার নাইট্রেট, প্লাস 3 অণু পানি। সার্বিক বিক্রিয়া যোগ করে দাও। তাহলে 8H2 সরি 8HNO3 মধ্যম গাঢ়। মধ্যম গাঢ় আমরা ইংরেজিতে AQ দ্বারা প্রকাশ করি, কিন্তু AQ। আর গাঢ় আমরা CONC কনসেন্ট্রেট, এটা AQ। এই দেখো, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড 3 অণু কপারকে জারিত করে, কপার নাইট্রেট উৎপন্ন হলো। তাহলে এখানে এই নাইট্রিক অ্যাসিড জারক, সে NO2 তে পরিণত হয়েছে, গাঢ় নাইট্রিক অ্যাসিড। আর এখানে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড NO তে পরিণত হয়েছে।
তোমরা যারা লাইভে আসো দয়া করে লাইভ থেকে বেরিও না, কারণ কিছু বিষয় আছে, মনে করবা স্যার সবই তো নোটে আছে পড়ে নিবানে, কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাকে উপস্থাপন করব, যেটা কিন্তু নোট বা বইতে এরকম উপস্থাপন নেই ভাষাগত বোঝার ক্ষেত্রে। তাহলে একইভাবে গাঢ় সালফিউরিক অ্যাসিডও কিন্তু শক্তিশালী জারক। তাহলে একটা জিনিস আমরা কিন্তু বুঝলাম, সেটা হলো অল কোয়ালিটির নাইট্রিক অ্যাসিড, 5 ধরনের নাইট্রিক অ্যাসিডই শক্তিশালী জারক, কিন্তু তাদের জারণ ক্ষমতা ভিন্ন, ইলেকট্রন গ্রহণের ক্ষমতা ভিন্ন। এটা তোমার জ্ঞান, এটা মনে রাখতে হবে যে গাঢ় নাইট্রিক অ্যাসিড চেঞ্জ হয়ে কি হয়, মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে কি হয়, লঘু নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে কি হয়। তো গাঢ় সালফিউরিক অ্যাসিডও কিন্তু তীব্র জারক। গাঢ় নাইট্রিক অ্যাসিড যেমন জারক, তেমনি গাঢ় সালফিউরিক অ্যাসিডও জারক, কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ধর্ম নেই। লঘু সালফিউরিক অ্যাসিড শুধুই অম্ল হিসেবে আচরণ করে, আর সব ধরনের নাইট্রিক অ্যাসিড অম্ল ও জারক, কিন্তু সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র লঘু সালফিউরিক অ্যাসিড অম্ল ধর্ম প্রদর্শন করে, তার কোনো জারণ ধর্ম নেই। যেমন দেখো তোমরা এসএসসি তে পড়েছো লঘু সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করালে এই জিঙ্ক ধাতু এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার মানে এখানে কিন্তু কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয়নি। এখানেও সালফারের জারণ সংখ্যা 6 পজিটিভ, এখানেও কিন্তু 6 পজিটিভ। এই সালফিউরিক অ্যাসিড কোনো ইলেকট্রন কিন্তু এখানে গ্রহণ করেনি, শুধু প্রতিস্থাপন হয়েছে। কিন্তু এই লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে যখন কপারের বিক্রিয়া করানো হয় তখন কোনো বিক্রিয়া করে না। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিড জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এদের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দিলেও কপারের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড কোনো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, কারণ সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে হলো কপারের অবস্থান। তাহলে হাইড্রোজেন থেকে কপার কম সক্রিয় ধাতু হিসেবে, তাই অধিক সক্রিয় হাইড্রোজেনকে কপার ধাতু প্রতিস্থাপন করতে পারে না। হাইড্রোজেনের উপরে যারা আছে সক্রিয়তা সিরিজে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তো হাইড্রোজেনের নিচেই কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম এরা কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। যেহেতু এর জারণ ধর্ম নেই, শুধু অম্ল ধর্ম আছে, প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, কপার এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না। কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে তখন কিন্তু কপারের সাথে বিক্রিয়া করে। গাঢ় সালফিউরিক অ্যাসিড জারণ ধর্ম আছে, সে জারক হিসেবে আচরণ করে। সালফার ডাইঅক্সাইড, কপার সালফেট আর পানি। অর্থাৎ এখানে দেখো, এইখানে সালফিউরিক অ্যাসিড 6 পজিটিভ সালফার, কিন্তু এখানে সালফার আছে 4 পজিটিভ। ঠিক গাঢ় নাইট্রিক অ্যাসিড যেমন NO2 হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিড SO2 হয় বিজারিত হয়ে। আর কপার এখানে বিজারক, এই যে 0 থেকে কপার হয়েছে 2 পজিটিভ। তাহলে এখানে এক অণু সালফিউরিক অ্যাসিড জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, সেই ইলেকট্রন গ্রহণ করে সালফার ডাইঅক্সাইড হয়েছে। আর এক অণু সালফিউরিক অ্যাসিড প্রতিস্থাপন বিক্রিয়ায়, অর্থাৎ কপার সালফেট, ওখানে যেমন কপার নাইট্রেট হয়েছিল,
লেখা তুমিও এসছো, ইতিকা দাস দেরি করে এসছো। ওকে, তাহলে আমরা এই আলোচনা থেকে একটা জিনিস বুঝলাম, গাঢ় নাইট্রিক অ্যাসিড অথবা অল কোয়ালিটির নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড শক্তিশালী জারক। গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড ধাতুকে জারিত করে এই যে ধাতব সালফেট ধাতব নাইট্রেটে পরিণত করে, কিন্তু দুটি ধাতুকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড কেউই জারিত করতে পারে না, গোল্ড এবং প্লাটিনাম। গোল্ড এবং প্লাটিনাম এই দুটো ধাতুকে শক্তিশালী জারক গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড কেউই জারিত করতে পারে না, কারণ গোল্ড এবং প্লাটিনাম হলো নিষ্ক্রিয় ধাতু। এদেরকে জারিত করার মতো শক্তি এই গাঢ় সালফিউরিক অ্যাসিডেরও নেই, গাঢ় নাইট্রিক অ্যাসিডেরও নেই। অর্থাৎ জাইমন অক্সিজেন গোল্ডকেও জারিত করতে পারে না, প্লাটিনামকেও জারিত করতে পারে না। তাহলে এই দুটো ধাতুকে কিভাবে আমরা জারিত করব? দেখবা স্বর্ণকারের দোকানে তুমি যদি তোমার স্বর্ণের অর্নামেন্টস নিয়ে যাও, এই স্বর্ণ বা প্লাটিনাম দিয়ে আমরা অর্নামেন্টস তৈরি করি, কারণ এটা নিষ্ক্রিয় ধাতু অর্থাৎ স্থিতিশীল বেশি, সাধারণত কোনো শক্তিশালী জারক দ্বারাও আক্রান্ত হয় না। তো তোমার অর্নামেন্টসে ভেজাল আছে কিনা, সোনার সাথে অন্য কোনো ধাতু ভেজাল আছে কিনা, সেটা বের করার সহজ উপায় হলো নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো গাঢ় নাইট্রিক অ্যাসিড তার মধ্যে যদি তোমার অর্নামেন্টস অর্থাৎ তুমি একটা সোনার চেন নিয়ে গেলে স্বর্ণকারের দোকানে, সে ওজন করে দেখলো তার ওজন 1 গ্রাম। এবার 1 গ্রাম ওজন করার পর ওই চেনটাকে গাঢ় নাইট্রিক অ্যাসিডের ভিতরে ডুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠিয়ে আনলেন, এনে ওটাকে আবার ওজন করলেন। তো ওজন করে দেখলেন এখন ওজন হলো 0.75 গ্রাম। তাহলে 0.25 গ্রাম কিন্তু এখন ওজন কমে গেছে। তার মানে 0.25 গ্রাম অন্য কোনো ধাতু, প্লাটিনাম গোল্ড বাদে অন্য কোনো ধাতু ওর সাথে মিশ্রিত করা ছিল। আসলে সোনা, খাঁটি সোনার অর্নামেন্টস হয় না, দেখতে ভালো হয় না, উজ্জ্বল না, এবং সেটা ভঙ্গুরও হয়, ভেঙে যায়। সোনার সাথে ক্যারিয়াম অর্থাৎ খাদ মিশানো হয়, মিশিয়ে কিন্তু তোমার অর্নামেন্টস তৈরি করা হয়। এখানে সোনার ক্যারেট আছে না, 22 ক্যারেট 24 ক্যারেট, ওই খাদের উপরে ডিপেন্ড করে। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারাও গোল্ড এবং প্লাটিনামকে কিন্তু জারিত করা যায় না। এই গোল্ড এবং প্লাটিনাম এই ধাতুর অর্নামেন্টস কারা ব্যবহার করে? বহু পূর্বে, অনেক পূর্বের কথা একটু চিন্তা করো। রাজা বাদশার শাসন যখন ছিল, তো রাজা বাদশাহ তখন তারা পোশাক কিন্তু খুব একটা বেশি পরতো না, অর্নামেন্টস খালি গায়ে অর্নামেন্টস পরতো, অর্থাৎ স্বর্ণের জিনিস কিন্তু বিভিন্ন ডিজাইনের তারা গায়ে পরতো, এবং রাজ কোষাগারে স্বর্ণের বার, স্বর্ণের অর্নামেন্টস তারা মজুত করে রাখত। খুশি হয়ে অনেকে 1 পুটলা স্বর্ণের বার কি করত? পুরস্কার দিত। তো এই যে রাজার ধাতু অর্থাৎ দামি ধাতু হলো সোনা এবং প্লাটিনাম, এই রাজার ধাতুকে শক্তিশালী জারক নাইট্রিক অ্যাসিড, শক্তিশালী জারক গাঢ় সালফিউরিক অ্যাসিডও কিন্তু জারিত করতে পারে না। তাহলে একে জারিত করার জন্য আমরা এক ধরনের মিশ্রণ ব্যবহার করি, যে মিশ্রণটির নাম হলো রাজ অম্ল। যে মিশ্রণটির নাম হলো রাজ অম্ল, অর্থাৎ রাজার ধাতুকে দ্রবীভূত করতে পারে, সেটা রাজ অম্ল। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ
এইটা হলো রাজ অম্ল, এইটা। এই রাজ অম্ল কিভাবে সোনা বা প্লাটিনামকে দ্রবীভূত করে তার কৌশল দেখো, ব্যাখ্যা। 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে NaCl, নাইট্রোসিল ক্লোরাইড, পানি আর জাইমন ক্লোরিন। শুধু গাঢ় নাইট্রিক অ্যাসিড জাইমন অক্সিজেন কিন্তু সাপ্লাই দেয়, শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড জাইমন অক্সিজেন সাপ্লাই দেয়। জাইমন অক্সিজেনের থেকেও সক্রিয় হলো জাইমন ক্লোরিন, যেটা রাজ অম্ল। এই মিশ্রণটি জাইমন ক্লোরিন উৎপন্ন করে। জাইমন অক্সিজেনেরও ক্ষমতা নেই গোল্ড বা প্লাটিনামকে জারিত করার, কিন্তু জাইমন ক্লোরিন গোল্ড বা প্লাটিনামকে জারিত করতে পারবে। উক্ত জাইমন ক্লোরিন গোল্ডের সাথে এই যে গোল্ড ক্লোরাইড, অরিক ক্লোরাইড, তো এখানে 3 যেহেতু যোজনী গোল্ডের, 3 মোল জাইমন ক্লোরিন লাগবে, কিন্তু এখানে উৎপন্ন হয়েছে 2 মোল। ব্যালেন্স করতে যে এই সমীকরণটাকে আমরা, এটা 1 নম্বর সমীকরণ, একে গুণ দিলাম 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 6, তাহলে এখানে 2। এই মূল রিয়াকশন কিন্তু এই দুটো। ওখানে যেমন মূল রিয়াকশন ছিল কি, জাইমন অক্সিজেন, জাইমন অক্সিজেন কপারকে জারিত করে কপার অক্সাইড। পরের রিয়াকশনটা তো প্রতিস্থাপন বা সংযোজন হতে পারে। এখানে পরে যেহেতু এই সিস্টেমে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যার অম্ল ধর্ম আছে, এই গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে হাইড্রোঅরিক ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে সার্বিক যে বিক্রিয়া সেটা হলো এই যে এটা কেটে দাও, জাইমন ক্লোরিন, জাইমন ক্লোরিন কেটে দাও, তাহলে সার্বিক বিক্রিয়া হলো 3 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড CONC কনসেন্ট্রেশন বা গাঢ়, এর সাথে 11 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস 2AU হবে হলো 2HAU Cl4 প্লাস 3NOCl প্লাস 6H2O। এই হচ্ছে বিক্রিয়া, এই হচ্ছে সার্বিক বিক্রিয়া। অলরেডি 3 জন বেরিয়ে গেছে। তাহলে রাজ অম্ল কি, রাজ অম্লে কিভাবে সোনা দ্রবীভূত হয় তার কৌশল, ঠিক একইভাবে কিভাবে প্লাটিনাম দ্রবীভূত হয় তার কৌশল পড়বেন, ওটা আছে। এখানে শুধু AU এর জায়গায় পিটির যোজনী 4, তাহলে PtCl4 হবে। এখানেও সমন্বয়টা অন্যরকম হবে। তাহলে দেখো আমরা যেটা পড়লাম এখন, 1 এর উম নম্বর হলো, 2 এর ক হলো, 3 এর ইও নম্বর হলো, 3 এর ইও, 3 এর ছ হয়ে গেল, গাঢ় সালফিউরিক অ্যাসিড জারক, এটা হয়ে গেল। এইবার আসো আমরা হ্যাঁ, আমি তো জানি ঐন্দ্রিলা কারা আসলে রেগুলার, কারা ক্লাস করে এটা জানি, তারপরেও আমি বললাম তোমরা তো আমি না বেরোনো পর্যন্ত তোমরা বেরো হও না। বিশেষ করে 2 in 1 মাঝে মাঝে প্রভা, প্রিয়ন্তী, বর্ণী, হৃদি, সৌমি সরকার, ঐন্দ্রিলা, প্রমি বিশ্বাস,
দেবস্মী। আর ছেলেদের মধ্যে কে কে আসলে অল টাইম থাকে? নোমান মোটামুটি থাকে, আদনান থাকে, ফুয়াদ, মাহিদ, এরা মোটামুটি বের হয় খুব কম। আসলে পড়ার যদি ইচ্ছা না থাকে, জানার যদি ইচ্ছা না থাকে, তাহলে শর্ট পড়লেই হয়, কম পড়লেই হয়, এত কি দরকার জানার বা পড়ার, অল্প স্বল্প পড়লেই তো হয়। ওকে, তাহলে আমরা এখন আসি এর আগের অংশে। 3.3 যেটার পরীক্ষা নিলাম গতদিন, এই 3.3-তে কিন্তু আমরা দেখিয়েছিলাম CCl4 আর্দ্র বিশ্বলেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্বলেষিত হয়। ঠিক একই রকম কোশ্চেন এখানে আছে দুটো। হ্যাঁ নাইমা, তুমিও রেগুলার। ওকে, সাধারণত আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। আমরা যেটা জানি লিখব, আমরা যেটা জানি সেটা হলো আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আর্দ্র বিশ্বলেষিত হয়। কিন্তু সমযোজী যৌগ যদি পোলার হয় তাহলে তারা আর্দ্র বিশ্বলেষিত হয়, আর নন পোলার হলে তারা যদি পানির সাথে রিয়াকশন করে, বিক্রিয়া করে, তাহলে আর্দ্র বিশ্বলেষিত হয়। যেমন আমরা পড়িয়েছিলাম এর আগের অংশে, CCl4 আর্দ্র বিশ্বলেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্বলেষিত হয়। এখন আমরা পড়ব NF3, এটা আর্দ্র বিশ্বলেষিত হয় না, NCl3 হয়, PCl3ও আর্দ্র বিশ্বলেষিত হয়। কেন NF3 আর্দ্র বিশ্বলেষিত হয় না তার ব্যাখ্যা হলো, ফ্লোরিনে কোনো ফাঁকা অরবিটাল নেই, নাইট্রোজেনও কিন্তু কোনো ফাঁকা অব্যবহৃত অরবিটাল নেই। ফাঁকা অরবিটাল নেই, নাইট্রোজেনে কিন্তু অব্যবহৃত একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে। তাহলে NF3 আর্দ্র বিশ্বলেষিত হয় না, কিন্তু NCl3 আর্দ্র বিশ্বলেষিত হয়। তো NCl3 কেন আর্দ্র বিশ্বলেষিত হয় তার ব্যাখ্যা, NCl3 আর্দ্র বিশ্বলেষিত হয় কারণ এই যে ক্লোরিনের ফাঁকা অরবিটাল আছে, তো পানির অণু এই ক্লোরিনে এসে যুক্ত হয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে। পানিতে যখন আমরা NCl3 যোগ করি, তখন এই যে পানির অণু, তার দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে অক্সিজেনে, এক জোড়া ইলেকট্রন দান করে ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। অর্থাৎ ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল থাকায় NF3-তে ফ্লোরিনের ফাঁকা ডি অরবিটাল নেই, ক্লোরিনের আছে। তাই ক্লোরিনে এসে যুক্ত হয়ে এই কমপ্লেক্সটা গঠন করলো। করার পর কিছুক্ষণ পর এইখান থেকে এই HOCl বেরিয়ে যাবে, -HOCl। আর হাইড্রোজেন তখন এই নাইট্রোজেনের অব্যবহৃত অরবিটালে হাইড্রোজেন থেকে যাবে, তার মানে NHCl। এক অণু পানি প্রথমে ক্লোরিনে যুক্ত হলো সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, এই কমপ্লেক্সটা গঠন করলো। কিছুক্ষণ পরে HOCl এখানে হাইড্রোক্সিল ক্লোরিনকে নিয়ে বেরিয়ে গেল, হাইড্রোজেন রেখে গেল। তাহলে হাইড্রোজেন দ্বারা ক্লোরিনের প্রতিস্থাপন হলো, হাইড্রোক্সিল মূলক ক্লোরিনকে এখান থেকে নিয়ে বেরিয়ে গেল। পরের ধাপে আরো দুই অণু পানি এই যে এই দুটো ক্লোরিনকে বের করে নিয়ে যাবে। +2HOCl। তার মানে সার্বিক বিক্রিয়া হলো NCl3 তিন অণু পানির সাথে বিক্রিয়া করে NH3 + 3HOCl। এটা হলো কৌশল, এই যেটা দেখালাম এটা হলো কৌশল।
পরীক্ষায় কিন্তু কৌশল আসবে পরীক্ষায় যে NCl3 পানিতে আদ্র বিশ্লেষিত হয় ব্যাখ্যা করো। NF3 হয় না। NF3 না হওয়ার কারণ ফ্লোরিনের কোনো ফাঁকা অরবিটাল নেই যে পানি এসে সেখানে কিছুক্ষণ যুক্ত হবে, তারপরে তো হাইড্রোজেনকে রেখে যাবে। তাই এই ফ্লোরিনে কোনো ফাঁকা অরবিটাল নেই, পানি এখানে এসে যুক্ত হওয়ার কোনো প্রবণতাই নেই। তো তুমি এখন বলতে পারো স্যার NCl3 ক্লোরিনের ফাঁকা অরবিটাল ছিল, সেখানে পানির অণু যুক্ত হলো, তা CCl4 এ কার্বনের সাথে ক্লোরিন ছিল, ক্লোরিনে তো ফাঁকা অরবিটাল ছিল, এখানে যুক্ত হয়নি কেন? ক্লোরিনের ফাঁকা অরবিটাল থাকলেও কার্বনের কোনো অব্যবহৃত অরবিটাল নেই, সে যুক্ত হবে কিন্তু রেখে যাবে কোথায়? হাইড্রোজেনকে। ক্লোরিনকে এই যে নিয়ে চলে গেল, হাইড্রোজেনকে তো রেখে গেল, কার্বনে তো সেই জায়গাটা নেই, কার্বনের কোনো ফাঁকা অরবিটাল নেই, কোনো অব্যবহৃত অরবিটালও নেই, কিন্তু এখানে নাইট্রোজেনে অব্যবহৃত অরবিটাল আছে, ক্লোরিনে ফাঁকা অরবিটাল আছে। এবার আসো PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, যেখানে ফসফরাস কেন্দ্রীয় পরমাণু, তারই ফাঁকা অরবিটাল আছে 3D ফাঁকা, তাহলে এখানেই পানির অণু এসে যুক্ত হবে। যখন কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা অরবিটাল থাকবে তখন আর বহিস্থ যে পরমাণু ক্লোরিনে আসবে না, পানির অণু তখন এখানে এসে যুক্ত হবে। এইবার কিছুক্ষণ পর এই HCl এখান থেকে বেরিয়ে যাবে, থেকে গেল হাইড্রোক্সিল, তার মানে ফসফরাসের সাথে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোক্সিল থেকে গেল। এই আবার আরো 2 অণু পানি অনুরূপ ভাবে তাহলে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকলে পানির হাইড্রোক্সিল ওখানে থেকে যাবে, হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে বেরিয়ে যাবে। এই CCl4 এও কিন্তু একই ঘটনা ঘটেছিল এরকম। তাহলে সার্বিক বিক্রিয়া হলো PCl3 প্লাস 3H2O H3PO3 প্লাস 3HCl, ফসফরাস অ্যাসিড এই যেটা এই যে H3PO3। তাহলে দেখো এখন যেটা হলো 2 এর খ,